বাংলাদেশে কি আসলেই যুদ্ধাপরাধের বিচার হচ্ছে নাকি চলছে রাজনীতি বা অপরাজনীতির খেলা? স্বাধীনতার পরপরই একটি নয়, দুটি নয়, ৭৩টি ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধাপরাধের বিচারের নিষ্পত্তি করা হয়েছিল। তাহলে কেন আবার সেই মীমাংসিত বিষয়টিকে টেনে আনা হলো? এর কারণ বুঝতে দেখতে হবে বাংলাদেশের রাজনীতির ধারা। এরশাদ পতনের পর ৯১ সালে অনুষ্ঠিত হয় বাংলাদেশের ইতিহাসে প্রথম নিরপেক্ষ নির্বাচন। বাংলাদেশের রাজনীতির অঙ্কে এই নির্বাচনের ফলাফল খুবই গুরুত্বপূর্ণ। এই ফলাফলে স্পষ্ট হয়ে ওঠে বিএনপি জামাতের সম্মিলিত ভোটের সংখ্যা আওয়ামী লীগের চাইতে বেশি। ক্ষমতা নিশ্চিত করতে আওয়ামী লীগের প্রয়োজন বিএনপি জামাতকে পৃথক করা, আর তাই তখন জামায়াতের সমর্থনে বিএনপি সরকার গঠিত হলে আওয়ামী লীগ রাজনৈতিক চাল হিসেবে ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করে জামাতের বিরুদ্ধে নেমে পড়ে। আওয়ামী লীগের এই চাল কাজে লাগে। জামাত বিএনপি থেকে সরে এসে আওয়ামী লীগের সাথে যোগ দেয় এবং এর সাথে সাথেই ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলন বন্ধ হয়ে যায়। রাজনীতির অঙ্ক মিলে যায় এবং ৯৬ নির্বাচনে আওয়ামী লীগ বিজয় লাভ করে। বিএনপি জামাতও এই হিসেবটা টের পায়। তারা জোটবদ্ধ হয় এবং ২০০১-এর নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়। এরপর আবারও একই চাল চালে আওয়ামী লীগ। জেগে ওঠে হারিয়ে যাওয়া ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলন। এবার রাজাকার অথবা দালালের পরিবর্তে নতুন শব্দ উদ্ভব হয়, যুদ্ধাপরাধী। এই আন্দোলনের পাশাপাশি তারা বিএনপিকে বোঝায় স্বাধীনতার ঘোষকের দল রাজাকারদের সঙ্গ ত্যাগ করা দরকার। এরাই আবার জামাতকে বোঝায় একটি ন্যায়পরায়ণ দল হিসেবে দুর্নীতিবাজ তারেক জিয়া বা বিএনপির সাথে থাকা মোটেই উচিত নয়। শুরু হয় বিভক্তি সৃষ্টির খেলা। এ খেলায় সুফল না পেয়ে আওয়ামী লীগ ভারতের সাহায্য চায়। আন্তর্জাতিক ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের রিপোর্টে বলা হয়, এ সময় ভারত বস্তা ভর্তি টাকা নিয়ে আওয়ামী লীগকে সাহায্য করে। লগি বৈঠার তাণ্ডব, প্রকাশ্য রাজপথে হত্যা ও লাশের উপর নৃত্য করে ১৫ বছরের কষ্টার্জিত সফল কেয়ারটেকার সরকার ব্যবস্থার মূলে কুঠারাঘাত করে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এবার শুরু হয় ভারতের খেলা। বাংলাদেশে দ্বন্দ্ব ও সংঘাত সৃষ্টি করে ভারত তার বহুদিনের চাওয়া পাওয়া পূরণ করতে মাঠে নেমে পড়ে। এদিকে নির্বাচনে জেতার পর শেখ হাসিনা বলেছিল, নির্বাচনে জয়ের মধ্য দিয়েই আমরা যুদ্ধাপরাধের বিচার করে ফেলেছি। কিন্তু ভারত তাকে আর পেছন ফিরতে দেয়নি। এখানে ভারতের উদ্দেশ্য যুদ্ধাপরাধের বিচার নয়, বরং নিজেদের স্বার্থে বাংলাদেশকে অস্থিতিশীল করা। তাই উদ্ভব হয় সংঘাত সৃষ্টির নতুন নতুন পদ্ধতি। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেয়া, বিডিআর বিদ্রোহ, শাহবাগ আন্দোলন, নবী রাসূল ও ধর্মকে নিয়ে কটূক্তি, হেফাজতের উত্থান, রামুতে বৌদ্ধ মন্দিরে আক্রমণ, হিন্দুদের উপর আক্রমণ, বিরোধী নেতাকর্মীদের গুম অথবা খুন করে বিকৃত লাশ প্রকাশ্যে ফেলে রাখা, ব্লগার হত্যা, মসজিদে মুয়াজ্জিন হত্যা, বিদেশি হত্যা। একের পর এক অস্বাভাবিক ঘটনা চলতেই থাকে। প্রতিটি ঘটনা মানুষকে অস্থির করে তোলে। একদল দোষারোপ করতে থাকে অপর দলকে। বাড়তে থাকে বিভক্তি, বিদ্বেষ ও ঘৃণা। এই বিভক্তি সৃষ্টির অন্যতম একটি ইস্যু হচ্ছে যুদ্ধাপরাধের বিচার। একই সাথে এই বিচারকে যতটা সম্ভব প্রশ্নবিদ্ধ করে বাড়িয়ে তোলা হয় বিতর্ক। জাতিসংঘের সহায়তায় একটি নিরপেক্ষ ও যথাযথ বিচারের ব্যবস্থা করা সম্ভব ছিল, কিন্তু তা না করে একটি বিতর্কিত আইনে বিচার কাজ শুরু করা, সাক্ষী গুম, বিচারপতির স্কাইপ কেলেঙ্কারি, সেফ হোম কেলেঙ্কারি, নান্নু মিয়া সহ বেশ কয়েকটি সাক্ষী কেলেঙ্কারি মতো উদ্ভট ঘটনা দেখে বোঝা যায় বিচার নয়, বিতর্ক এবং বিদ্বেষ সৃষ্টি এর আসল উদ্দেশ্য। এ ধারণা আরো বেড়ে যায় যখন দেখা যায় মীর কাসেম আলীর রায় নিয়ে অযথা ২ মন্ত্রীর সঙ্গে বিচারপতির তর্ক বেঁধে যায়, অথবা নিজামীর রায়ের আগে বিচারপতির সাথে প্রসিকিউটরের টেলিফোনে আলাপ ফাঁস হয়ে যায়। এছাড়াও প্রতিটি ফাঁসির সময় প্রাণ ভিক্ষার আবেদন কিংবা মৃতদেহের দাফন নিয়ে বিতর্ক ও গুজব তৈরি করে অস্থিরতা চালু রাখার চেষ্টা লক্ষ্য করা যায়। বাংলাদেশ এখন অস্থিতিশীল একটি দেশ, যার সরকার অনির্বাচিত, যে দেশের মানুষেরা এখন একে অপরের শত্রু। বিতর্ক চলছে ইস্যুর পর ইস্যু নিয়ে, আর ওদিকে ভারতের রামপাল, টিপাইমুখ এবং ট্রানজিটের কাজ এগিয়ে চলছে নির্বিঘ্নে।